হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে। চলে আসলাম আরও একবার মামা বেয়ার তোমাদের জন্য নতুন আর একটা লেসন নিয়ে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। আচ্ছা, তো আমরা এখানে আমাদের চ্যানেলটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু মূলত আমাদের ফোকাস হচ্ছে বাংলাদেশের বাংলা মিডিয়ামে পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা ক্লাস 5 থেকে 8-এর মধ্যে আছো বা 9-10-এও আছো, তারা আমাদের কন্টেন্ট দেখে আশা করি উপকৃত হবে। আর যদি তোমরা চাও বা উপকৃত হচ্ছ মনে করো, তাহলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি জানতে পারবো যে তোমরা, এবং কমেন্ট করবে, তাহলে আমার পক্ষে ইজি হবে তোমাদের কতজন জানতে চাচ্ছ বা নতুন কি শিখতে চাও সেগুলো আমাকে কমেন্ট করে জানালে আমি সে অনুযায়ী কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, লেটস গেট স্টার্টেড উইথ দ্য নিউ টপিক। তো আমরা কয়েক ধরনের সিরিজ চালাই, যেমন বিল্ডিং বেটার সেন্টেন্সেস, রিডিং থ্রু গ্রামার, ইউজফুল এভরিডে ইংলিশ। তো আজকে আসলে গ্রামার ছাড়া তো কিছু হয় না, আজকেও আমরা গ্রামারই শিখবো, বাট আজকে যেটা আমরা শিখবো এটা আমাদেরকে মূলত প্রতিদিনের দৈনন্দিন কথাবার্তায় আমরা ওই ধরনের ওয়ার্ড বা প্যাটার্নগুলো ইউজ করে সেন্টেন্স তৈরি করি। তো সেই জন্য এটাকে ইউজফুল এভরিডে ইংলিশ সিরিজের অংশ রেখেছি। সো আজকে আমাদের টপিক হচ্ছে বিফোর আর আফটার। এই শব্দগুলো ব্যবহার করে বাক্যের মধ্যে আমরা কোনো ঘটনার ক্রমকে বোঝানোর চেষ্টা করব। বিফোর মানে আগে, আফটার মানে পরে, তোমরা সবাই এটা জানো। তো বিফোর আর আফটার শুনেও তোমরা বুঝতে পারছো যে হয়তো 2 বা ততোধিক ঘটনা থাকবে, এবং তাদের মধ্যে যখন কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এরকম কিছু বলার প্রয়োজন হবে, তখন ইংরেজিতে আমরা বিফোর বা আফটার ইউজ করে সেন্টেন্সগুলো ফর্ম করব। তো সেইটাই আমরা আজকে দেখব যে কী কী নর্মাল বা কী কী ইউজুয়াল প্যাটার্ন আছে এভাবে বিফোর বা আফটার ইউজ করার। তো চলো শুরু করি। আচ্ছা, তো আমাদের অ্যাজ অ্যান এক্সাম্পল আমি এখানে 4টা ছবি দিয়েছি, আমি 1 2 3 4 এরকম লিখে দিয়েছি না, যে আমরা সকালে ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ করলাম, ফ্যামিলির সাথে নাস্তা করলাম, দেন হয়তো আমরা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম বা অফিসে চলে গেলাম। হ্যাঁ, তো আমরা কি করি, আমরা দৈনন্দিন এরকম অনেক কাজ করি, যেগুলো কাজের মধ্যে কি থাকে, একটা ধারাবাহিকতা থাকে। সব কাজ তো একসাথে করা যায় না, কোনোটা আগে করি কোনোটা পরে করি, রাইট? যে আমরা হয়তো বা কি নাস্তা করার আগে আমরা হাত মুখ ধুই বা দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করার আগে আমরা ঘুম থেকে উঠি, আবার নাস্তা করার পরে আমরা কি করে অফিসের জন্য রেডি হয়ে বের হয়ে যাই, বা স্কুলের জন্য যারা ছোট বন্ধুরা আছে তারা বের হয়ে যাও। তো কাজেই এই যে ঘটনার ক্রমটা, এটা বর্ণনা করার জন্য আমরা আজকে চেষ্টা করব বিফোর অথবা আফটার দিয়ে কথাগুলো সাজানোর। এটাই আমাদের মূল টার্গেট বা মূল আমাদের আজকের গোল। হ্যাঁ, তো দেখি আমরা কতটুকুন কি গোলটা কমপ্লিট করতে পারি, তাই তো? তো আমরা সবাই বিফোর আফটার এগুলো শুনেছি, ব্যবহার করেছি, আজকে আমরা একটু ফর্মালি জিনিসগুলো দেখছি। হোপফুলি এটা তোমাদের জন্য ইজি লেসনই হবে। তো চলো দেখি। আচ্ছা, আমি চেষ্টা করেছি 2-একটা ছবি দিয়ে দেওয়ার, যাতে করে আমরা যখন সেন্টেন্সগুলো বলবো তোমাদের পক্ষে ফলো করতে সুবিধা হয়। আর আমি চেষ্টা করেছি অবশ্যই যে নতুন ওয়ার্ড আর পুরনো ওয়ার্ড সব কিছুরই সংমিশ্রণ রাখার, যাতে লার্নিং জার্নিটা আমাদের জন্য ইন্টারেস্টিং হয়। তো দেখো, এখানে সেন্টেন্সটা আমি পড়ছি, একটা করে সেন্টেন্স রেখেছি একটা স্লাইডে যতটুকুন সম্ভব। প্লিজ লক দ্য ডোর বিফোর লিভিং দ্য হাউস। তাহলে কি বলছি আমরা, যে দয়া করে বাড়ি থেকে চলে যাওয়ার আগে দরজাটা তালা দিবে, তাই তো? মানে বের হওয়ার আগে দরজা তালা দিবে, তাহলে আগে বের হওয়ার আগে তালাটা দিবে, তারপর বের হবে, তাই না? ঠিক আছে, তাহলে আচ্ছা, প্লিজ লক দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করবে, বিফোর পূর্বে, কি করার, কোনটার পূর্বে, লিভিং দ্য হাউস, হাউসটাকে লিভ, যে দরজা খোলা রেখে আবার বাসা ছেড়ে চলে যেও না। লিভ মানে তো বোঝো ত্যাগ করা, তো লিভ করার আগে অবশ্যই দরজা লক করবে। আবার এখানে আরেকটা সেন্টেন্স আমরা এবার দিলাম আফটার দিয়ে। দেখো তো কি লেখা আছে, প্লিজ ওপেন দ্য উইন্ডোজ আফটার এন্টারিং দ্য রুম। যে রুমে ঢোকার পরে, হ্যাঁ, বাইরে থেকে যখন কেউ একটা ঘরে ঢোকে তখন হয়তো বা জানালা বন্ধ থাকতে পারে, নাহলে বৃষ্টি আসবে, তাই না? তাহলে কি করবে, যখন তুমি ঘরে ঢুকবে তখন তোমার রুমের জানলাগুলো খুলে দাও যাতে বাইরের বাতাস আসে। তাহলে সেটা আমরা এখানে বলছি, প্লিজ ওপেন দ্য উইন্ডোজ আফটার এন্টারিং দ্য রুম। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখলাম বিফোর দিয়ে, বিফোর লিভিং দ্য হাউস কিছু একটা করার কথা বলা হয়েছে। আর একটা সেন্টেন্স দেখলাম আফটার দিয়ে, যে আফটার এন্টারিং দ্য রুম ইউ শুড ডু সামথিং। সেই সামথিংটা হচ্ছে এখানে উইন্ডোজটাকে ওপেন করার কথা বলা হচ্ছে, তাই তো? আচ্ছা, এখন সেন্টেন্স দুটোকে একই জায়গায় ফেলে দেখি তো আমরা কোনো প্যাটার্নে মিল পাই কি না। দেখো তো, এ আর বি দুইটাকে তোমরা মনে মনে পড়ো। আমি একটু কালার হাইলাইট করে দিয়েছি, হয়তো বা কালারগুলো দেখেও তোমরা কিছু একটা গেস করতে পারবে। দেখো, তো প্রথম অংশটা তো একটা সম্পূর্ণ বাক্য বা ক্লজের মতো, প্লিজ লক দ্য ডোর, দরজা তালা দাও। তারপরে দেখো বিফোরের পরে
লিভিং দ্য উইন্ডো মানে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, তাই না? একই রকম আফটারের ক্ষেত্রেও প্লিজ ওপেন দ্য উইন্ডোজ, তারপরে আফটার, তারপরে যে এন্টার মানে প্রবেশ করা, এই ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, তার ফলে আর নতুন করে কোনো সাবজেক্ট লাগেনি। এন্টারিং দ্য রুম মানে এখানে একজনই কিন্তু কর্তা, যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে, যে কে যে রুমে ঢুকবে তাকে বলা হচ্ছে যে তুমি রুমে ঢুকে জানলাগুলো খুলে দিবে। যে বাড়ি থেকে চলে যাচ্ছে তাকে বলা হচ্ছে যে তুমি যখন বাসাটা থেকে চলে যাচ্ছ তখন বাসাটা তালা দিবে। দেখেছো এখানে কর্তাটা ঠিক উজ্জ্ব আছে, কারণ যেহেতু এটা ওই যে ইম্পারেটিভ সেন্টেন্স মনে হয়। তো এনিহাও সেটা আমাদের এখানে মূল কথা না, মূল কথা হচ্ছে আমরা প্যাটার্নটা খেয়াল করা, যে বিফোর বা আফটার বাক্যের মধ্যে বসে দুটা কাজের ক্রম নির্ধারণ করতে হেল্প করছে, যে কোনোটা আগে করবে, যে ঘর থেকে চলে যাওয়ার আগে, লিভ করার আগে তুমি দরজা লক করো, অথবা ঘরে বা রুমে ঢোকার পরে তুমি জানলাগুলো খুলে দাও। এই জানলা খোলা একটা কাজ, রুমে ঢোকা আর একটা কাজ, ঘর থেকে চলে যাওয়া একটা কাজ, দরজা তালা দেওয়া আর একটা কাজ। এই কাজগুলোর মধ্যে সমন্বয় সাধন অথবা অর্ডার মানে কোনটা আগে হবে কোনটা পরে হবে, এটা নির্ধারণ করার জন্য আমরা হেল্প নিচ্ছি বিফোর বা আফটারের। এবং হ্যাঁ, বিফোরের পরে বা আফটারের পরে আমরা যে তার পরবর্তী যে অংশটুকুন সেটাকে প্রকাশ করার সময় ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রকাশ করছি আর কি, হ্যাঁ, শব্দগুচ্ছ দিয়ে। এটাকে বলে শর্ট ফর্ম। শর্ট ফর্মে তুমি কোনো একটা কাজের অংশকে প্রকাশ করতে পারো। আচ্ছা, তাহলে লং ফর্ম বা ফুল ফর্ম আবার কোনটা? আচ্ছা, এটা একটু আমরা দেখি। এখন এই এ আর বি, এই উপরের টাইটেলের কথা ভুলে যাও, এ আর বি এর দিকে একটু তাকাও। নাম্বার এ আমি পড়ছি, দেখো তো, প্লিজ লক দ্য ডোর বিফোর ইউ লিভ দ্য হাউস। দেখো আগের স্লাইডে কি ছিল? লিভিং দ্য হাউস। আর এখানে আমরা বলছি ইউ লিভ দ্য হাউস, মানে বিফোর ইউ লিভ দ্য হাউস, যে তুমি যখন বাসা থেকে বেরোবে তার আগে প্লিজ লক দ্য ডোর, দয়া করে দরজাটা লক করো। একইভাবে বিতে দেখো, আমি আগে পড়ে এসছিলাম যে প্লিজ ওপেন দ্য উইন্ডোজ আফটার এন্টারিং দ্য রুম। এইখানে দেখো আমি বলছি প্লিজ ওপেন দ্য উইন্ডোজ আফটার ইউ এন্টার দ্য রুম। তার মানে কি করলাম আমরা বলো তো? এই এন্টারিং না বলে, মানে ভার্ব প্লাস আইএনজি না লিখে, আমি আমার সাবজেক্টকে নিয়ে আসলাম যে ইউ, আফটার ইউ, তারপরে আমি আমার মূল ভার্বের যেভাবে বসাতে হয় ইউ এর পরে সেভাবে বসালাম। আফটার ইউ এন্টার দ্য রুম, আফটার ইউ লিভ দ্য হাউস, সরি, অর বিফোর ইউ লিভ দ্য হাউস। তাহলে বিফোর বা আফটারের পরে কিন্তু আমরা ওই ভার্বের আইএনজি না লিখে আমরা ফুল ফর্ম অর্থাৎ একটা ফুল ক্লজও লিখে ফেলতে পারি। ক্লজের কথা কি মনে আছে? লাস্ট স্লাইডে বা লাস্ট লেসনে আমরা কথা বলেছিলাম, লাস্ট লেসন ছিল ওয়েনের উপরে, সেখানে আমরা একটুখানি কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন বা এক্সাম্পল দিতে গিয়ে তোমাদের বুঝিয়েছিলাম যে যখন কোনো শব্দগুচ্ছের মধ্যে তুমি সাবজেক্ট এবং ভার্ব খুঁজে পাবে, হ্যাঁ, ক্লিয়ারলি খুঁজে পাবে, তখন সেটাকে তুমি একটা ক্লজ বলবে। তাহলে এই যে এদিকে এখানে প্লিজ লক দ্য ডোর তো অবশ্যই একটা ক্লজ, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ বিফোর বা আফটারের পরের অংশটাকে বাদ দিলেও এটা একটা কমপ্লিট সেন্টেন্সই থাকবে। বাট এখন আমরা এই আন্ডারলাইন করা অংশটার দিকে খেয়াল করি, দেখো আপাতত এটা আমাদের টার্গেট আর কি, হ্যাঁ। ইউ লিভ দ্য হাউস, ইউ একজন সাবজেক্ট, লিভ একটা ভার্ব, তারপরে তো অবজেক্ট আর যা আছে আছে। আবার ইউ এন্টার দ্য রুম, ইউ হচ্ছে সাবজেক্ট, এন্টার হলো ভার্ব। তাহলে একটা ক্লজ হতে হলে কি হতে হয়? একগুচ্ছ শব্দ থাকতে হয় যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তারপরে আরও কিছু থাকলো কি না থাকলো পরের কথা। তাহলে এখানে দেখো বিফোর বা আফটারের পরে ভার্বের সাথে আইএনজি না দিয়ে আমরা পরিপূর্ণ ক্লজ দিয়েও কিন্তু আমরা ওদেরকে দিয়ে বাক্য গঠন করতে পারি। ওই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো একদম ফুল ফর্মে লেখা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, আগেরগুলোও কমপ্লেক্সই ছিল, কারণ বিফোর লিভিং দ্য হাউস এটাকেও আমি একটা ক্লজ হিসেবে ধরতে পারি, ঠিক আছে। আফটার এন্টারিং দ্য রুম এটাকেও আমি একটা ক্লজ হিসেবে ধরতে পারি। তো তোমাদের যাতে বোঝার সুবিধা হয় এবং তোমরা যাতে দেখলে দুই রকম দেখলেই চিনতে পারো, এই জন্য আমি এভাবেও লিখে এনেছি যে দেখো বিফোর লিভিং দ্য হাউস, আফটার এন্টারিং দ্য রুম, এইগুলো না বলে তুমি কিন্তু এভাবে ফুল সেন্টেন্সও ইউজ করে বলতে পারো যে বিফোর ইউ লিভ দ্য হাউস, আফটার ইউ এন্টার দ্য রুম। এখন এইখানে কিন্তু তুমি ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছ? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেমন দরজা তালা দাও তুমি বাড়ি থেকে চলে যাওয়ার আগে। এখন তুমি যদি বলো যে বাড়ি থেকে চলে যাওয়ার আগে, এই বলে যদি তুমি থেমে থাকো, তাহলে কিন্তু দেখো মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না পুরোপুরি, মনে হচ্ছে যেন কি যেন বলা বাকি, তাই না? অথবা রুমে ঢোকার পরে এই বলে তুমি যদি থেমে যাও, তাহলে কি তোমার ভাবটা পূর্ণ হলো? তার মানে কি ওইখানে তোমার রুমে ঢোকার পরে মানে তোমার কাজ আছে, মানে সাবজেক্ট আছে, কে এখানে কাজটা করবে, একটা কাজ আছে যে ঢোকা, কিন্তু
আমাদের ভাবের পূর্ণতা হয়নি, তার মানে ওই জন্য ওইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে না। এই জন্য এই যে আফটার ইউ এন্টার দ্য রুম, বিফোর ইউ লিভ দ্য হাউস, এরা হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর তার সামনের ওরা প্লিজ লক দ্য ডোর অথবা প্লিজ ওপেন দ্য উইন্ডো, এরা হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাটলিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তো আমরা যতটুকুন পারি মানে তোমাদেরকে একটু ছোট করে সেন্টেন্সগুলো দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখো বিফোর বা আফটার দিয়ে তাহলে আমরা কি করি, আসলে আমরা বিভিন্নভাবে কমপ্লেক্স বা জটিল বাক্যই তৈরি করি। এবং এই যে বিফোরের পরে বা আফটারের পরে যে বসে সে সাধারণত কী হয়, ডিপেন্ডেন্ট ক্লজ হয় বা একটা ক্লজ হয় যেটার সামনে থাকে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যে তুমি, যেমন আমরা যদি এই যে একবার বলেছি আমি এনি হাও, আরেকবার বলি প্লিজ ওপেন দ্য উইন্ডোজ, এই বলে যদি আমি থেমে যাই, হয়তো পুরো কি হয় যে কখন উইন্ডো ওপেন করবো সেটা নিয়ে সেই কথাটা তথ্যটা অজানা। বাট প্লিজ ওপেন দ্য উইন্ডোজ যদি বলে তাহলে এটাও কিন্তু একটা ফুল সেন্টেন্স, এটার পরে কিছু জানার বাকি নেই, এটা লিখে তুমি ফুল স্টপ দিয়ে দিতে পারো। তাহলে এইটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা একটা পরিপূর্ণ বাক্য হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু তুমি যদি শুধু বলো আফটার ইউ এন্টার দ্য রুম, যে তুমি ঘরে ঢোকার পরে, তারপরে কি ভাই? তো এই যে আফটার ইউ এন্টার দ্য রুম, বিফোর ইউ লিভ দ্য হাউস, এইগুলো হয়ে যাচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই আফটার বিফোর এরা আমাদেরকে হেল্প করছে এই যে দুটা বাক্য অংশকে জোড়া দিয়ে একটা বড় বাক্য তৈরি করতে। এবং এই বড় বাক্যটা হচ্ছে আমাদের কমপ্লেক্স বাক্য বা জটিল বাক্য, কারণ কমপ্লেক্স বাক্যের মধ্যে দুই বা ততোধিক ক্লজ থাকবে। ক্লজ আর কিছুই না, শব্দগুচ্ছ। একটা ক্লজের মধ্যে কি থাকে, ভার্ব থাকে, সাবজেক্ট থাকে। যখনই একাধিক ভার্ব একাধিক সাবজেক্ট থাকবে একটা সেন্টেন্সে, তার মানে ওখানে দুই বা ততোধিক ক্লজ আছে, তার মানে ওইটা হয়তো বা সিম্পল বাক্য আর নাই, সেটা কমপ্লেক্স বাক্য হয়ে গেছে। এই আর কি, আমরা আস্তে আস্তে সবই শিখছি। তো আমরা আজকে বিফোর আফটারেই মনোযোগটা মানে মোটামুটি কনসেন্ট্রেট করে রাখি, অন্যগুলোতে পরে কথা বলবো, সেন্টেন্স নিয়ে অন্য দিন কথা বলবো। তো চলো আমরা বিফোর আফটার দিয়ে আরও কিছু এক্সাম্পল দেখি। দেখো, ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইউ ইট, এই যে বিফোর ইউ ইট হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, ওয়াশ ইউর হ্যান্ডস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে খাওয়ার আগে হাত ধুয়ে নাও। আবার আমরা বলছি ওয়াশ ইউর হ্যান্ডস আফটার ইউ ফিনিশ ইউর মিল, খাবার শেষ করার পরেও আবার হাত ধুয়ে নাও। আমরা যেহেতু বাংলাদেশের কালচারে আমরা হাত দিয়ে খাবার খাই সাধারণত, বাইরে না গেলে, তো আমরা খাবার পরে তো অবশ্যই আমাদের হাত ধুতেই হয়, এই আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে ওই যে বিফোর বা আফটার, তারপরে একটা পরিপূর্ণ ক্লজ আছে, অর্থাৎ আমরা একদম ক্লিয়ারলি ফুল ফর্মে কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেটা আমরা বিফোর বা আফটার দিয়ে তৈরি করেছি। ওয়াশ একটা ভার্ব, ফিনিশ একটা ভার্ব। ওয়াশ একটা ভার্ব সেন্টেন্স নাম্বার এতে, ইট আর একটা ভার্ব। দেখেছো কীভাবে আমরা যেটা বলছি যে একটা ক্লজে যখনই একটা সেন্টেন্সে যখনই দুই বা ততোধিক সাবজেক্ট থাকবে এবং দুই বা ততোধিক ভার্ব থাকবে, তার মানে হয়ে যাচ্ছে সেটা কমপ্লেক্স বাক্য এবং সেখানে একাধিক ক্লজ আছে, এটা মনে রাখবে। আচ্ছা, তো বিফোর আফটারের আবার বিফোর আফটারে ফেরত আসি। দেখো ওই দুটো সেন্টেন্সই আমি আবার ওই যে ভার্ব আর প্লাস আইএনজি যে ফর্ম্যাটটা, ওইটা আবার লিখে দেখেছি, এটাকে আমরা শর্ট ফর্ম বলবো আর কি। হ্যাঁ, যখন আসলে কি হয় যে এই বাক্যগুলোতে যখন মানে সাধারণত যেটা যে উপদেশমূলক বাক্য, তাই না, বা নির্দেশমূলক বাক্য, সেই বাক্যগুলোতে কী হয় বলো তো, যখন নির্দেশ করা হয় তার মানে কি তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে ইউ হচ্ছে মূলত সাবজেক্ট। তো এই যে এখানে ইউটা না বলেও কিন্তু আমরা একই রকম মনের ভাব প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি বলি ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, বিফোর ইউ ইট, এই কথা না বলে বিফোর ইটিং, এই যে ইট ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম, আর তাতে কি অর্থের কোনো পরিবর্তন হলো না? হলো না। সেই জন্য এই যে ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং আর ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইউ ইট, দুটাই একই রকম গুণসম্পন্ন বাক্য, দুটাই সুন্দরভাবে একই মনের ভাব প্রকাশ করছে। সিমিলারলি পরের সেন্টেন্স ওয়াশ ইউর হ্যান্ডস আফটার ফিনিশিং ইউর মিল, হয়ে গেল, রাইট? মূল ভার্ব ছিল ফিনিশ, তার সাথে আইএনজি যোগ করলাম। যখন ভার্ব আইএনজি থাকবে তখন আর সাবজেক্টের প্রয়োজন নেই, এই জন্য এই ফর্মেটটাকে আমরা বলছি এটা একটা সংক্ষিপ্ত রূপ বা শর্ট ফর্মে একই মনের ভাব প্রকাশ করা এবং কমপ্লেক্স সেন্টেন্স লেখা। আচ্ছা, এখানে আবার দেখো তো এ আর বিতে আমি কি লিখেছি, টেক ইউর শুজ অফ, শু মানে জুতা, অফ টেক অফ করা মানে হচ্ছে খুলে ফেলা, তাহলে তোমার জুতা খুলে ফেলো বিফোর পূর্বে, কিসের পূর্বে, ইউ এন্টার দ্য হাউস, মানে ঘরে ঢোকার পূর্বে জুতা খুলে ফেলো, অ্যান্ড পুট দেম অন দ্য শু র্যাক। হ্যাঁ, তাহলে ঘরে ঢোকার আগেই জুতা খুলো এবং সেই খোলা জুতাকে শু র্যাক মানে জুতার আলনার মধ্যে তুলে রাখো। ঠিক আছে, তাহলে
ওই যে ঘরে ঢোকার পূর্বে, বিফোর ইউ এন্টার দ্য হাউস, এইটা কিন্তু আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, টেক ইউর শুজ অফ অ্যান্ড পুট দেম অন দ্য শু র্যাক, এটুকুন বললেও কিন্তু একটা সেন্টেন্স পূর্ণ হতো। তার সাথে আমরা বলেছি বিফোর ইউ এন্টার দ্য হাউস, ঘরে ঢোকার আগে এই কাজ দুটো করবে। এখানে দুটা কাজ আছে কিন্তু, টেক ইউর শুজ অফ অ্যান্ড পুট দেম অন দ্য শু র্যাক বিফোর ইউ এন্টার দ্য হাউস, ইংরেজিতে বলার স্বার্থে আমরা ওই অ্যান্ডের অংশটুকুন মানে পরে লিখেছি। তোমরা চাইলে ওটা বাদ দিয়ে, ওটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এতটুকুনি বলো যে টেক ইউর শুজ অফ বিফোর ইউ এন্টার দ্য হাউস, লিখে ফুল স্টপ দিয়ে দাও। তাহলে এখানে একটা কমপ্লেক্স বাক্য দেখতে পাচ্ছ, এবং সাবজেক্ট হচ্ছে ইউ, দুটো ভার্ব আছে, টেক অফ আর একটা হচ্ছে এন্টার। তো টেক অফটা করতে হবে, জুতাটা খুলতে হবে কখন? পূর্বেই। কিসের পূর্বে? ঘরে ঢোকার পূর্বে। পরেরটা দেখো, আফটার দিয়ে লিখেছি কিভাবে, পুট দ্য কিজ বাই দ্য কিচেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেটের মধ্যে মানে রান্নাঘরের হয়তো ড্রয়ার আছে, কিচেন ক্যাবিনেট আছে, সেখানে তোমার চাবিগুলো রাখো। আফটার পরে, ইউ এন্টার দ্য হাউস, তুমি যখন ঘরে ঢুকবে, ঘরে ঢোকার পরপরই কী করবে, যে হাতে যে চাবিটা থাকবে যেটা দিয়ে ঘরের তালা খুলে ঢুকেছো সেটা কিচেন ক্যাবিনেটে রাখো। এটা হচ্ছে তোমার মনে করো বাড়ির রুল, মা তোমাকে বলে দিচ্ছে, তাই না? তাহলে আফটার ইউ এন্টার দ্য হাউস, এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। আর পুট দ্য কিজ বাই দ্য কিচেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেটের মধ্যে চাবিটা ঢুকিয়ে রাখো, এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন বাক্যাংশ। আর আফটার ইউ এন্টার দ্য হাউস, ঘরে ঢোকার পরে, হ্যাঁ ঘরে ঢোকার পরে, এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট বা পরাধীন ক্লজ বা পরাধীন বাক্য। একটা স্বাধীন বাক্যাংশ আর একটা পরাধীন বাক্যাংশ, দুজনে পরস্পর যুক্ত হয়ে এই যে বিফোর বা আফটারের সাহায্যে আমাদেরকে বিভিন্ন রকম কমপ্লেক্স সেন্টেন্স বোঝাচ্ছে। এবং কি হয়, ইফ দিয়ে আমরা শর্ত বুঝাই, ওয়েন দিয়েও আমরা এক ধরনের শর্ত বুঝাই, আর বিফোর আর আফটার দিয়ে আমরা একাধিক কাজের মধ্যে কোনটার আগে কোনটা বা কোনটার পরে কোনটা করব সেই ধরনের ভাব থাকলে আমরা বিফোর আফটার ইউজ করে ওইটা প্রকাশ করি। আচ্ছা, আর কি এক্সাম্পল আছে আমার হাতে? আছে। আচ্ছা ঠিক আছে, ওই একই দুটা বাক্যকে আমি আবার আইএনজি ফর্মেট দিই, মানে শর্ট ফর্মে ভেঙে দেখিয়েছি। তাহলে দেখো, টেক ইউর শুজ অফ বিফোর এন্টারিং দ্য হাউস অ্যান্ড পুট দেম অন দ্য শু র্যাক। দেখো এই টেক অফ আর পুট দেম এই দুটো কিন্তু আসলে একসাথে ঘটছে, মানে তুমি জুতা খুলে শু র্যাকে রাখবে ঘরে ঢোকার পূর্বে। হ্যাঁ, এই ঘরে ঢোকার পূর্বে এই অংশটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজটা। এই জন্য টেক অফ আর শু, পুট অন, এই মানে পুট দেম অন দ্য শু র্যাক, এটা হচ্ছে আসলে মূল বাক্য তোমার এখানে আছে। তোমাদের বুঝতে কষ্ট হলে এই অ্যান্ডের পরের অংশটুকুন বাদ দিয়ে শুধু প্রথম সেন্টেন্সের এই অংশটুকুন চিন্তা করো, টেক ইউর শুজ অফ বিফোর এন্টারিং দ্য হাউস। আগের স্লাইডে ছিল বিফোর ইউ এন্টার দ্য হাউস, এখানে আমরা অলরেডি জানি যখন আমরা শর্ট ফর্মে লিখব আমরা সাবজেক্টকে উড়িয়ে দেব এবং মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে দেব। আচ্ছা, পরেরটা যেহেতু এখানে কি আছে, ও পুট দ্য কিজ বাই দ্য কিচেন ক্যাবিনেট আফটার এন্টারিং দ্য হাউস, এটা সহজ ছিল। আচ্ছা ঠিক আছে, এরপরে আর একটু দুই একটা এক্সাম্পল দেখি আমরা। হ্যাঁ আছে আর দুই একটা, তারপরে শেষ করে দিব। অলওয়েজ রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি বিফোর ইউ আনসার ইট, যে উত্তর লেখার পূর্বে কোয়েশ্চেন মানে প্রশ্নটিকে কেয়ারফুলি মানে সাবধানে কি বলবে, সবসময় আগে সাবধানে কোয়েশ্চেনটাকে পড়বে, তারপরে উত্তর লেখা শুরু করবে। তাহলে উত্তর লেখা শুরু করার পূর্বে প্রশ্নটি ভালো করিয়া পড়িবে, এরকম আর কি মনের ভাব বুঝাচ্ছে। আর পরেরটা কি বলতেছে, অলওয়েজ চেক ইউর আনসার্স, সবসময় তোমার উত্তরগুলো চেক করবে, আফটার পরে, কিসের পরে, ইউ ফিনিশ রাইটিং মানে তোমার যখন লেখা শেষ হবে তারপর, অ্যান্ড বিফোর টার্নিং ইন ইয়োর পেপার, এবং তোমার কাগজ বা টার্ন ইন করা মানে হচ্ছে খাতা জমা দেওয়া, ওই যে পরীক্ষা শেষে আর কি খাতা যে শিক্ষকের কাছে জমা দিবে, সেই জমা দেওয়াটার পূর্বে তুমি কি করবে, তুমি তোমার আনসারগুলোকে চেক করে নিবে। ঠিক আছে, তো যে আফটার আর বিফোরের পরে দুটা ইয়েতে তুমি দেখতে পাচ্ছ ক্লজগুলো কি, ইউ আনসার, ইউ ফিনিশ, অর্থাৎ সাবজেক্ট আছে, মূল ভার্ব আছে। তাহলে এটা হচ্ছে ওই যে ফুল ফর্ম অথবা আর কি একদম পুরো ক্লজটাকে আমরা এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা আরেকটা কি, আরেকটা কি আছে, এটাকে যদি আমি ওই যে আমাদের সংক্ষিপ্ত ফর্মে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি, অলওয়েজ রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি বিফোর ইউ আনসার, না বলে আমরা বলছি বিফোর আনসারিং ইট। আচ্ছা, আর আগেরটায় যেটা ছিল ওই যে পরের সেন্টেন্সটাকে একটু লম্বা ছিল, তো অলওয়েজ চেক ইউর আনসার্স আফটার ইউ ফিনিশ রাইটিং অ্যান্ড বিফোর টার্নিং ইন ইয়োর পেপার। এখন এইখানে দেখো আমরা যে ফিনিশ ভার্বটা আছে এটাকে যদি আফটার ইউ ফিনিশিং রাইটিং অ্যান্ড বিফোর টার্নিং ইন ইয়োর পেপার, এটা যদি আমরা বলি শুনতে ভালো শোনায় না, গ্রামাটিক্যালিও কেউ বলবে না যেটা ন্যাচারাল সেন্টেন্স। হ্যাঁ,
আফটার ফিনিশিং রাইটিং এরকম করে বললে ভালো শোনাবে না। তাহলে আমরা কীভাবে বলতে পারি? আমরা অনেকভাবে বলতে পারি। আমরা এখানে আফটার ইউ ফিনিশ রাইটিং এই কথাটা পুরোটা উড়িয়ে দিয়ে যদি আমরা এতটুকুন বলি যে প্লিজ চেক ইউর আনসার্স বিফোর টার্নিং ইন ইউর পেপার, মানে তোমার টার্ন ইন করা মানে তো একবার বলেছি শিক্ষকের কাছে খাতা জমা দেয়, খাতা জমা দেওয়ার পূর্বে একটু আনসারগুলোকে তোমার উত্তরগুলোকে চেক করে নেবে। তার মানেই তো এই যে তোমার লেখা শেষ, উত্তর চেক করো, তারপরে বাবা তোমার টিচারের কাছে জমা দাও, ঠিক আছে? তাহলে তোমার মনের ভাব কিন্তু পুরোপুরি প্রকাশ পেয়ে যায়। ওই আফটার ইউ ফিনিশকে আবার আফটার ফিনিশিং রাইটিং এভাবে বলার দরকার নেই, কারণ বললে ভালো শোনায় না। তাহলে এখানে আফটারটাকে আমরা রাখলামই না। দেখো আমরা পরের এই যে স্লাইডে আমি যেটা দেখিয়েছি, দেখো একটা স্যাম্পল আনসার কী হতে পারে, অলওয়েজ চেক ইউর আনসার্স বিফোর টার্নিং ইন ইউর পেপার। খাতাটা জমা দেওয়ার পূর্বে সবসময় তোমার উত্তরগুলোকে চেক করে নাও। আচ্ছা, আর তোমার যদি খুব ইচ্ছা হয় যে না আমি টিচার আমি আফটার রেখে আমি কনভার্সনটা করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? আমরা এইভাবে বলতে পারি অলওয়েজ চেক ইউর আনসার্স, তারপরে আমরা বলবো আফটার কমপ্লিটিং ইউর ওয়ার্ক অ্যান্ড বিফোর টার্নিং ইন দ্য পেপার। তাহলে টার্নিং ইন ইউর পেপার তো আগের সেন্টেন্সে ছিলই, আর আফটার ফিনিশিং রাইটিং না কি যেন ওগুলো না বলে আমরা বললাম আফটার কমপ্লিটিং ইউর ওয়ার্ক। কারণ ফিনিশ রাইটিং একবার বলেছি, এখন এটাকে আবার ফিনিশিং রাইটিং বললে ভালো শোনায় না, গ্রামাটিক্যালিও ওইভাবে সাউন্ড নয়, ঠিক আছে? তো অনেক সময় কী হয় আমরা একটু শব্দের হেরফের করেও সেন্টেন্সের শ্রুতি মধুরতাটাকে বজায় রাখি আর কি। হ্যাঁ, গ্রামার এই জন্য কিছু ব্যতিক্রমী রুলকেও অ্যালাউ করে। অথবা এই যে এখানে দেখো আমরা ছেটে ফেলে দিয়েছি আফটার ইউ ফিনিশ রাইটিং, এটাকে আমরা উড়িয়ে দিয়ে বলেছি বিফোর টার্নিং ইন ইউর পেপার। তোমার লেখা শেষ না হলে তো টিচারকে তুমি পেপার টার্ন ইন করবে না, তাই না? তো মনে রাখবে একটা ফ্রেজ কিন্তু তোমরা শিখলে এখানে টার্ন ইন করা মানে জমা দেয়া। আর আরেকটা আমরা শিখেছি এখানে, তোমরা হয়তো অলরেডি জানো, শুজকে কি বলেছি, টেক অফ ইউর শুজ, কোনো কিছু খুলে ফেলা, টেক অফ। হ্যাঁ, আর পুট তো জানোই কিচেন কেবিনের পুট দ্য বাই মানে কোনো কিছুতে রাখা, এটা মিন করে। তো আচ্ছা, এগুলো আর না বলি, আমরা অনেকক্ষণ ধরে এই জিনিসগুলো পড়ছি, তাহলে আমরা এখন কি করব? আরও দুই একটা এক্সাম্পল। আচ্ছা, আর এক ধরনের একটা এক্সাম্পল। আচ্ছা, কিছু সেন্টেন্স যদি এরকম হয় যে দুটা ঘটনা ঘটছে এবং দুটা ঘটনার কর্তা মানে সাবজেক্ট দুইজন, তখন কিন্তু কোনোভাবেই আমরা একজনকে উড়িয়ে দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করে পার পাবো না। যেমন এখানে দেখো, বাবা আউল হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, বাবা আউল তার কাজ শেষ করলেন, বিফোর পূর্বে, কিসের পূর্বে? হুতুম কেম হোম, হুতুম বাড়িতে ঢোকার পূর্বে বাবা আউল তার হাতের কাজটা সেরে ফেললেন, তাই না? এই যে দেখো দুজন কর্তা কিন্তু, এক হচ্ছে বাবা আউল যিনি বাড়িতে কাজ করছিলেন, দুই হলো হুতুম যে বাড়ি থেকে হয়তো বাবা স্কুল থেকে বাড়ি আসলো। তো হুতুম তার ছেলে ঘরে ঢোকার আগে বাবা হাতের কাজটা সেরে ফেললেন, তাই না? দেখেছো দুটা ঘটনা, কিন্তু দুজন এখানে কর্তা এবং দুজনের দুই রকম ভার্ব অফকোর্স। তো এটা আমরা কী করলাম, বিফোর দিয়ে যোগ করলাম। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের আর ওই ভার্বকে বের সাথে আইএনজি যোগ করার কোনো সুযোগ নাই, কারণ এখানে তো কর্তাকে উড়িয়ে দিলে চলবে না। কর্তা দুই অংশে দুই রকম, একদিকে বাবা আউল একদিকে হুতুম। আচ্ছা, তারপর আরেকটা সেন্টেন্স আমরা লিখেছি ওনাদেরকে নিয়ে আফটারের সাহায্যে। দেখো সিমিলার মিনিং, বাবা আউল রিল্যাক্সড আফটার হুতুম কেম হোম, হুতুম ঘরে ঢোকার পরে বাবা একটু বিশ্রাম নিলেন, একটু রিল্যাক্স করলেন, যে ঠিক আছে আমার কাজ শেষ, আমার ছেলে ঘরে এসছে, এখন আমি একটু বিশ্রাম করি, ঠিক আছে? তাহলে এই যে দুটাই ক্লজ, কিন্তু আফটার হুতুম কেম হোম, হুতুম বাড়িতে ঢোকার পরে, এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। আর বাবা আউল রিল্যাক্সড, বাবা বিশ্রাম নিলেন, রিল্যাক্স করলেন, এটা হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই দুইজনের সমন্বয়ে আমাদের তৈরি হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, আমরা কিন্তু আস্তে আস্তে অনেক কমপ্লেক্স সেন্টেন্স দেখছি, প্রতিদিন দেখছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আছে, মম প্রিপেয়ার্ড সাম আফটারনুন স্ন্যাক্স ফর আস, মা আমাদের জন্য কিছু বিকেলবেলা নাস্তা তৈরি করলেন। হ্যাঁ, বিফোর কিসের পরে? পূর্বে, উই রিটার্ন ফ্রম দ্য পার্ক, আমরা পার্ক থেকে ফেরার পূর্বে, মানে ধরো তোমরা কয়েকজন মিলে হাঁটতে গিয়েছিলে বন্ধুরা মিলে, তোমরা ঘরে আসার পূর্বে মা কী করলেন, নাস্তা তৈরি করে রাখলেন তোমাদের জন্য, তাই না? তো দেখো তারপরে কি হলো, নাস্তা নিশ্চয়ই তোমরা ঘরে এসে নাস্তা খেলে, তো সেটাই দেখো আমরা বলছি আফটার উই রিটার্ন ফ্রম দ্য পার্ক, আমরা পার্ক থেকে ঘরে ফেরার পরে উই এনজয়েড দ্য স্ন্যাক্স টুগেদার, আমরা সবাই মিলে একসাথে স্ন্যাকগুলো খেলাম, মাকে সহ বন্ধুরা সহ। এখানে একটা জিনিস খেয়াল করার আছে, এখানে দেখো আমি ইচ্ছা করে আফটার উই রিটার্ন ফ্রম দ্য পার্ক এই ক্লাসটুকুনকে সামনে রেখেছি, কারণ এটা যদি পরে দেই অতটা
শুনতে ভালো শোনা না যায়, পার্ক থেকে আসার পরে আমরা স্ন্যাকটা খেয়েছি, পার্ক থেকে আসার পরে এটাই আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, সব কিছু ঠিক আছে, এটা একটা টোটালি একটা কমপ্লেক্স সেন্টেন্স, সেটা ঠিক আছে, কিন্তু আমরা ওই আফটার বা বিফোর দিয়ে অন্য সেন্টেন্সে যেরকম এদেরকে বাক্যের পরের অংশে রাখছিলাম, এই ক্ষেত্রে আমরা বাক্যের প্রথমে রাখলাম, কারণ আসলে আমরা যে এনজয় করলাম স্ন্যাকটা একসাথে, সেটা কখন সম্ভব, যখন আমরা ঘরে ফিরবো পার্ক থেকে, তাই তো এই জন্য রিটার্ন করার ইনফরমেশনটাকে আমি আগে লেখাটাকে প্রেফারেবল মনে করেছি। তো এখানে তোমাদের লক্ষ্য করার বিষয় আর একটা কী আছে বলো তো, আমরা পাংচুয়েশনটাও খুব খেয়াল করি, তাই না? এই যে দেখো তো, ডিপেন্ডেন্ট ক্লজটা যে আমাদের, এই যে আমি হাইলাইট করে রাখলাম, আফটার উই রিটার্ন ফ্রম দ্য পার্ক, আমরা যখন পার্ক থেকে ঘরে ফিরলাম, কমা, তাই না, আমরা কমা দিয়ে তারপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে বসাবো। আর যদি বিফোর বা আফটারকে আমরা পরে লিখি, এই যে যেমন আগের সেন্টেন্স আছে, তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে আর কমা দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু যদি আমরা ডিপেন্ডেন্ট ক্লজটাকে দিয়ে সেন্টেন্স শুরু করি, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা শেষ হওয়ার পরে একটা কমা আমাদের দিতে হবে, তারপরে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে লিখবো। আচ্ছা, এগুলো সাবধানে লিখবে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তাহলে এটা মনে রাখো, আফটার বা বিফোর দিয়ে যদি তুমি সেন্টেন্স শুরু করো, তাহলে তোমার প্রথম অংশের ভাব প্রকাশ হয়ে গেলে কমা দিবে, তারপরে মূল ভাবটা প্রকাশ করবে বা বাকি অংশ লিখবে, লিখে সেন্টেন্সটা ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক বা যেটা হোক সেটা দিবে। আচ্ছা, এখানে আবার আমরা একটা এক্সাম্পল দিয়েছি, টিয়া অ্যান্ড হার ফ্রেন্ডস ডেকোরেটেড দ্য ওয়েডিং ভেনিউ বিউটিফুলি। টিয়া এবং তার বন্ধুরা ওয়েডিং ভেন্যুটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, হ্যাঁ, মানে ওই বিয়ে যেখানে হবে বা যাই হোক, বিফোর, পূর্বে কি, দ্য ব্রাইড অ্যান্ড হার ফ্যামিলি অ্যারাইভড, কনে আর তার মেয়ে ফ্যামিলি চলে আসার আগে টিয়া এবং তার বন্ধুরা মিলে সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, অনুষ্ঠান স্থলটাকে। তারপর কি হলো, আফটার দ্য ব্রাইড অ্যারাইভড, ব্রাইড যখন ঢুকলো, হ্যাঁ, এভরিওয়ান ক্ল্যাপড হ্যাপিলি, সবাই খুশি হয়ে তালি দিল। তাহলে আবার দেখো, এই যে আমি আফটার দ্য ব্রাইড অ্যারাইভড লিখলাম, তারপরে কি আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে আগে শুরু করেছি, কাজেই ক্লজটা শেষ হওয়ার পরে আমি একটা কমা দিব, তারপর আমাদের বাক্যের বাকি অংশ বা যেই মূল ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, এভরিওয়ান ক্ল্যাপড হ্যাপিলি, সবাই খুশি হয়ে হাততালি দিল, সেই অংশটা লিখব। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে বাক্য শুরু করলে ডিপেন্ডেন্ট ক্লজ শেষের পর একটা কমা দিয়ে মূল ভাবটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা লিখতে হয়। আর লাস্ট এক্সাম্পল সম্ভবত আজকের, বিফোর দ্য গেস্টস অ্যারাইভ, অতিথিরা আসার আগে কি করলো, টিয়া অ্যান্ড হার ফ্রেন্ডস ডেকোরেটেড দ্য ওয়েডিং ভেন্যু। এবার এই যে বিফোরের অংশটাকেও আমি আগে লিখেছি, তাহলে যথা নিয়মে বিফোর দ্য গেস্টস অ্যারাইভড, গেস্টরা বা অতিথিরা আসার পূর্বে কি হলো, টিয়া এবং তার বন্ধুরা মিলে ওয়েডিং ভেন্যুটাকে, ওয়েডিংয়ের যে স্থলটা আছে বা জায়গাটা আছে, সেটাকে সুন্দরভাবে সাজালো বা ডেকোরেট করলো। এই যে অ্যারাইভডের পরে কমা, কারণ বিফোর দিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে আমরা সেন্টেন্স শুরু করেছি। আবার তারপরে আমরা আরেকটা সেন্টেন্স এখানে লিখলাম, আফটার দ্য গেস্টস অ্যারাইভড, গেস্টরা পৌঁছে যাওয়ার পরে কি হলো, এভরিওয়ান এনজয়েড দ্য সেলিব্রেশন, সবাই একসাথে করে অনুষ্ঠানটাকে কি করলো, এনজয় করলো বা উপভোগ করলো। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করলাম বিফোর আর আফটার দিয়ে যত রকমভাবে সামনে বসিয়ে পিছনে বসিয়ে কমপ্লিট ফর্মে, আইএনজি দিয়ে সংক্ষিপ্ত ফর্মে ভাব প্রকাশ করা যায় এক বা ততোধিক ঘটনার মধ্যে, যেখানেই আমাদের দুটো ঘটনার মধ্যে কি করতে হয়, ক্রমানুবর্তিতা বা অর্ডারটা এক্সপ্রেস করতে হয়, তখনই আমরা কেমন করে বিফোর আর আফটার ইউজ করব সেটা আমরা দেখলাম। তোমরা এক্সাম্পলগুলো হাতে লিখবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। যদি কোনো নতুন শব্দ বা ফ্রেজ শিখো, সেটাও লিখে রাখবে, তাহলে পরে তোমার শেখা হয়ে গেল। এখন বাড়ি যাওয়ার আগে মামা বেয়ার তোমাদের জন্য হোমওয়ার্ক রেডি করে এনেছে। হোমওয়ার্কটা কি, হোমওয়ার্কটা হলো যে নিজের প্রাত্যহিক কাজের মধ্যে 2, 3, 4টা কাজ খুঁজে বের করবে, এক জোড়া করে 2 জোড়া কাজ খুঁজে বের করবে, প্রত্যেকটা জোড়া জোড়া সেন্টেন্স মানে কাজগুলোকে কি হয় বিফোর অথবা আফটার দিয়ে ইংরেজিতে প্রকাশ করবে। তুমি যে কোনো ফর্মে লিখতে পারো, আইএনজি ওয়ালা ফর্মে লিখতে পারো, ফুল ক্লজ দিয়ে লিখতে পারো। আর চ্যালেঞ্জ হচ্ছে যে এমন একটা জোড়া কাজ বের করবে যেটাকে তুমি বিফোর দিয়েও লিখবে আবার আফটার দিয়েও লিখবে। ঠিক আছে, ঘুরিয়ে লিখবে, চিন্তা করবে, করে আমাদের এখানে কমেন্টে পোস্ট করবে, তাহলে আমি জানতে পারবো যে তোমরা আসলে প্র্যাকটিস করছো। ওকে, ঠিক আছে, I'll catch up with you soon. That's all for today, and until I meet you for the next lesson, you all take care of yourselves. Okay, bye bye.